সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে নববধূ ধর্ষণের আলোচিত ঘটনায় দায়ের করা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে সুনামগঞ্জের ছাতক থেকে প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে এবং সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে মামলার 4 নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার নববধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন আদালতে। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান সুনামগঞ্জের দুয়ারাবাজার সীমান্ত হয়ে ভারতে পালাতে চেয়েছিলেন। রোববার ভোর 6টার দিকে তিনি ছাতক নোয়ারাই এলাকায় সুরমা নদীর খেয়াঘাটে যান। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি বিল্লাল হোসেন জানান, ছবিতে সাইফুরের দাড়ি ছিল। তিনি দাড়ি কেটে মুখে মাস্ক লাগিয়ে খেয়াঘাটে যান। ভোরে টি শার্ট ও প্যান্ট পরে সীমান্ত এলাকায় পৌঁছান সাইফুর। ভোর 6টার দিকে সাইফুরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর পরিচয় নিশ্চিত হয়ে সাইফুরকে গ্রেফতার দেখানো হয়। দুপুর 1টার দিকে ছাতক থানা থেকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের কাছে সাইফুরকে হস্তান্তর করা হয়েছে। এদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন মামলার 4 নম্বর আসামি অর্জুন লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধর্ষণের ঘটনার পর এমসি কলেজের ছাত্রাবাস থেকে পালিয়ে জকিগঞ্জে নিজের বাড়িতে এবং পরদিন হবিগঞ্জের মাধবপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। সেখান থেকে তিনি জকিগঞ্জের বাড়িতে এক ভাইয়ের সঙ্গে একাধিকবার তার যোগাযোগ করার তথ্য পায় গোয়েন্দা পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল মাধবপুরের মনতলা এলাকায় পৌঁছায়। তথ্য প্রযুক্তির সহায়তায় অর্জুনের অবস্থান শনাক্ত করে সকাল 10:30টার দিকে মনতলা গ্রামে অর্জুনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি অর্জুনকে হবিগঞ্জ থেকে সিলেটে এনে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার জানিয়েছেন, চাঞ্চল্যকর এই মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য সীমান্ত সতর্কতা জারি করা হয়েছে। এটা আমাদের সব জায়গায় নজরদারি আছে, সারা দেশে নজরদারি আছে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে আমরা মেসেজ পাঠানো হয়েছে। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে কাজ করতেছে। আমরা এই বিষয়ে তৎপর আছি। তাদের গ্রেপ্তার করার বিষয়ে আমরা তৎপরতা চালিয়ে দিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এখনও পর্যন্ত এই আপনাদের যে ওই গণধর্ষণ মামলার 1 নম্বর আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে এবং অর্জুন লস্কর 4 নম্বর আসামি তাকে আমরা হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করতে পেরেছি এবং তারা আমাদের হেফাজতে আছে। অন্য আসামি যারা আছে, পলাতক যারা আছে, তাদের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আশা করতেছি খুব দ্রুতভাবে আমরা অ্যারেস্ট করতে পারবো। এদিকে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার নববধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন। রোববার বেলা 1:30টার দিকে সিলেট মহানগর হাকিম 3য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে উপস্থিত হয়ে তিনি 22 ধারায় ঘটনার জবানবন্দি দেন। বেলা 3:15টার দিকে তাঁর জবানবন্দি দেওয়া শেষ হয়। এ সময় এই তরুণীর সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য ও তার স্বামী উপস্থিত ছিলেন। ক্ষোভে ফুঁসছে পুরো সিলেট। গত 2 দিন থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন আর প্রতিবাদ সভায় নগরীসহ সিলেটের পথগুলো উত্তাল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনগুলো এক ইস্যুতে সিলেট এখন থেকে এক কাতারে। সবার দাবি একটাই, ধর্ষকদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। সিলেটে সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এখন থেকে নিয়মিত যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিসিক ও পুলিশ। পুলিশ কমিশনারের সঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের বৈঠক শেষে এমন তথ্যই জানা গেছে। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। গত শুক্রবার বিকালে স্বামীর সঙ্গে এমসি কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় ঘুরতে গিয়েছিলেন এক নববধূ। সন্ধ্যায় তাদের কলেজের পেছনের গেট থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় ছাত্রলীগের 6 নেতাকর্মী। এরপর 2 জনকে মারধর করা হয় এবং স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে রাত 10টায় ছাত্রাবাস থেকে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট ভূমিতে ন্যাক্কারজনক এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রাস্তায় নেমে আসেন দল মত নির্বিশেষে সবাই। উত্তাল হয়ে ওঠে নগরসহ পুরো সিলেট।
ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সবাই। শনি ও রোববার ওই 2 দিনে নগরীর বিভিন্ন সড়ক ও স্থানে মিছিল, বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন। আমরা বিশ্বের কাছে আমরা মুখ দেখাতে পারছি না, এরকম একটি ঐতিহ্যবাহী কলেজে এরকম ঘটনা ঘটবে যেটা আমরা কল্পনায়ও আনতে পারি না। আমরা এই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কালো কাপড় বাঁধার পিছনে একটি কারণ রয়েছে, কারণ আমরা আমাদের সমাজের কাছে, আমাদের মায়েদের কাছে, আমাদের বোনেদের কাছে মুখ দেখানোর মতো পরিস্থিতি রয় নাই। কারণ এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। কোনো আশ্রয় যেন এই ধরনের ঘটনার যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই ব্যাপারেও যেন আমাদের যারা সমাজে নেতৃত্ব দেন তাদেরকেও চিন্তা করতে হবে। সারা দেশের গর্ব ও ঐতিহ্যের বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মীদের ধর্ষণের বর্বর ঘটনায় সিলেটের সুমহান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। কর্মসূচি পালনকালে প্রতিবাদীরা বলেন, সিলেটের মানুষ দলমত নির্বিশেষে সবাই ধর্ষকের বিরুদ্ধে সোচ্চার। ধর্ষণকারী সেই অমানুষদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। কিন্তু এই দাবিতেই আমরা মানববন্ধন করছি, যাতে এই রকম করে আর কোনো মেয়ে দাঁড়িয়ে যাতে বুক ফুলিয়ে বলতে না পারে যে না, বিচার হতে আরও অনেক লেন্দি সময় নেবে, না, বন্ধ করেন। এই জিনিসগুলো এখন বন্ধ করা উচিত এবং প্রশ্ন করতে শেখা উচিত। আমি অনেক সাহস নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। বিচার দ্রুত হওয়া উচিত। এই অধিকার আমাদের, রাজনৈতিক অধিকার যদি বলেন তাহলে আমাদের অবশ্যই অধিকার আছে, তবেই আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলতে পারবো। ধন্যবাদ। কত বছরের পুরনো এমসি কলেজ, এখান থেকে আমরা কর্নেল তাহিরকে পেয়েছি, এখান থেকে আমরা শহীদ আসাদকে পেয়েছি, এখান থেকে আমরা সমস্ত বিপ্লবীদেরকে পেয়েছি। অথচ আজকের এই এমসি কলেজে মানুষ প্রশ্নবিদ্ধ করে বলবে যে এই কলেজ থেকে আজকে ধর্ষক বেরোচ্ছে। আমার আসলে কিছু বলার নেই। আমি অত্যন্ত লজ্জিত ছাত্রলীগের এই ঘটনায়। রোববার বিকেল 3টায় সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে, সকাল 11টায় সিলেট জেলা ও এমসি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এমসি কলেজের মূল ফটকের সামনে, সিলেট জেলা বিএনপির উদ্যোগে দুপুর 12টায় এমসি কলেজের ছাত্রাবাসের সামনে, বিকাল 4টায় এমসি কলেজের ছাত্রাবাসের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বিকাল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সিলেট জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, বিকেল 4:30টায় গোয়াইনঘাট ছাত্র পরিষদ, বেলা 2টায় নগরীর কোর্ট পয়েন্ট সিলেট তালামিজের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গণধর্ষণের ঘটনায় রোববার দুপুর 1টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূর ধর্ষণে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলর বৃন্দ। সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে বখাটেপনা, ইফটিজিং ও ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এখন থেকে নিয়মিত সিসিক ও পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত হয় বৈঠকে। নগরবাসীকে কিভাবে আমরা নিরাপত্তা দিতে পারি, এদেরকে শুধু অ্যারেস্ট করেই হবে না, এদের দৃষ্টান্তমূলক বিচার হোক। পাশাপাশি এদেরকে এই ধরনের কাজে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও মূল উৎপাটন উচ্চস্ত, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ব্যাপারে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতা গড়ে তুলব। এলাকার সমস্ত মুরব্বী, সামাজিক, রাজনৈতিক সকলে মিলে আমরা পুলিশ প্রশাসনকেও সাহায্য করতে চাই। এদিকে সিলেট এমসি কলেজের ঘটনায় সরকারের অবস্থান কঠোর, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে সিলেটের এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনায় ভয়ঙ্কর ও ভয়াবহ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ছাত্রলীগের দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট। সিলেটের বিয়ানীবাজার থানায় দায়েরকৃত পর্নোগ্রাফি মামলার আসামিকে সিলেটের নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা 2টার দিকে সিলেটের নগরীর বন্দরবাজারস্থ মডার্ন হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সিলেটের বিয়ানীবাজার থানায় পর্নোগ্রাফি আইনে গত 20 সেপ্টেম্বর দায়েরকৃত মামলার আসামি ফরহাদ আহমেদ অভি পলাতক ছিলেন। রোববার 2টার দিকে নগরীর বন্দরবাজারস্থ মডার্ন হোটেলের সামনে থেকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা এবং সিলেটের জেলা গোয়েন্দা পুলিশ।
আটক অভি সিলেটের মুগলাবাজার থানার গঙ্গানগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কোভিড-19 আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,161 জনে। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,275 জন, আর নতুন করে সুস্থ হয়েছেন 1,714 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 105টি পরীক্ষাগারে 10,261টি নমুনা সংগ্রহ ও 10,685টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,275 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,59,148 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,714 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 2,70,491 জনে। এ পর্যন্ত রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 75.31 এবং মৃতের হার 1.44%। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। রবিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহবুবে আলম বাংলাদেশের 13তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল 71 বছর। মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গত 4 সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সিলেট বিভাগে ফের মরণ থাবারের জোড়া আঘাত দিয়েছে করোনা ভাইরাস। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জন মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে 79 জন রোগী সুস্থের পাশাপাশি নতুন রোগী শনাক্ত হয়েছেন 28 জন। গেল কয়েকদিন ধরে সিলেট বিভাগে প্রতিদিনের উল্লেখযোগ্য পরিমাণ রোগী সুস্থ হচ্ছেন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয় থেকে জানানো হয়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 12,531 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 6,787 জন। এছাড়া সুনামগঞ্জে 2,323 জন, হবিগঞ্জে 1,739 জন এবং মৌলভীবাজারে 1,682 জন করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন আরও 79 জন রোগী, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 10,268 জন। সিলেট বিভাগে গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও 2 জন। তারা দুজনেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন 216 জন। রোববার সকাল 8টা পর্যন্ত সিলেটের 4 জেলায় 72 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা মহামারীতে দেশে এসে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরত যাওয়ার সুবিধার্থে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে এই অনুরোধ জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, রোববার বিকাল 5টায় ডক্টর মোমেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে টেলিফোন করেন। প্রায় আধ ঘন্টা 2 পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি সৌদিতে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ডক্টর মোমেন দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারের জুড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রোববার বেলা 11টার সময় জুরি নাইটে চৌমোহনীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজে সিলেটের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জুরি তৈবুন্নেসা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহাদ আহমেদ। মানববন্ধনে কর্মসূচি পরিচালনা করেন এমসি কলেজের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফ ও বর্তমান শিক্ষার্থী জাহিদুল ইসলাম সপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুরি উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, মুক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জাফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান আজিজ, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস কাজল, জুরি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। স্পেনের মাদ্রিদে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অভিবাসীরা। বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের সরকারি মেডিকেল সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্পেন, বাংলাদেশ, মরক্কো, আফ্রিকা, সেনেগাল সহ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অংশ নেন। বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালেন্টিয়েন্তে বাংলা ও স্প্যানিশ কয়েকটি মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে 5 দফা দাবিতে সংবলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। তাদের দাবি ছিল স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, মেডিকেলগুলোতে পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, সকল প্রবাসী অভিবাসীদের জন্য ফ্রি দুভাষীর ব্যবস্থা, বিনামূল্যে সবার জন্য করোনা টিকা প্রদানের ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের জন্য ফ্রি মেডিকেল কার্ড প্রদান করে স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা। বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালেন্টিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রিদের সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর খোরখে গ্রাসিয়া কাসিয়ানো, কমিউনিটি নেতা রুবেল সামাদ, অ্যাসোসিয়েশন দে ভালেন্টিয়ানে বাংলার সদস্য জুলহাস উদ্দিন, আলামিন পলোয়ান, শাহ আলম, আবুল কালাম, সিদ্দিকুর রহমান, একলাস উদ্দিন, অকসুদ মিয়া, মিফতি নাসির সহ বিভিন্ন সংগঠনের নেতারা। উল্লেখ্য, গত এক সপ্তাহে স্পেনে 31,428 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 1/3-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে মাদ্রিদ অঞ্চলে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।